So now we will start again. This topic is corporate taxation. Corporate taxation হচ্ছে যে আমি অলরেডি কিছুটা এখানে হয়ে গেছে. What is corporate taxation? Taxation, taxing income of a company is corporate taxation. একটা কোম্পানির ট্যাক্স মানে কোম্পানি যে ইনকাম করছে এই ইনকাম এর উপরে ট্যাক্স দেকেই বলা হয় ট্যাক্সেশন, গাইডেড বাই দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 and ইনকাম ট্যাক্স রুলস 1984. এই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এবং রুল আমরা একটু আগে দেখলাম, এইখানে গাইড করে যে কিভাবে কর্পোরেট ট্যাক্সেশন হবে। তো হোয়াট ইজ কোম্পানি, এখন আমরা বললাম যে কোম্পানির উপরে ট্যাক্সেশন হলে বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্সেশন। তো হোয়াট ইজ কোম্পানি? এ কোম্পানি রেজিস্টার্ড আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1984। তো 1994 এর যে কোম্পানি অ্যাক্ট, আপনারা মজার ব্যাপার দেখছেন যে দুইটাই 1984 1994, 10 বছর পরে হচ্ছে কোম্পানি অ্যাক্টটা আসছে। এই কোম্পানিজ অ্যাক্টটা আবার শুরু হচ্ছে ব্রিটিশ আমলে 1913 সালের আইন। এটাও যেমন 1922 সালের আপনি দেখলেন হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ব্রিটিশ আমলের একটা আইন, সেইভাবেই কোম্পানি একটা ব্রিটিশ আমলের একটা আইন, সেটা হচ্ছে 1913 সালের কোম্পানি আইন, সেটা এসে 1994 সালে আসে এবং 1994 সালের পরে এসে আবার এই 2020 সালে, আমি এই স্লাইডটা একটু আপডেট করতে হবে, এখন আবার এই গত সেশন নিয়েছিলাম এটা লেখা ছিল, এই 2020 সালে এসে আপনার শেষে আপনার নতুন করে আবার ইনকাম এই দ্য কোম্পানিজ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট মানে নতুন করে অ্যামেন্ড করা হলো, খুব মাইনর চেঞ্জ, বেশি চেঞ্জ হয়নি। এটা 2020 সালের একটা কোম্পানি অ্যাক্ট আসছে, এটাকে সংশোধিত আইন বলা হচ্ছে। সো 94 সালের আইনের আলোকেই করা, সবকিছু ঠিক আছে, বাট কোম্পানি একটাও চেঞ্জ আসছে 2020 সালের কোম্পানি অ্যাক্ট। আচ্ছা, তো বলা হচ্ছে যে এই অনুযায়ী কোম্পানির সাধারণত আগে ছিল দুই রকম, একটাকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি আর একটাকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। বাট নতুন যে 2020 সালের খুব অল্প দুই একটা চেঞ্জ আসছে, তার একটা চেঞ্জ হচ্ছে আগে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল আর পাবলিক লিমিটেড কোম্পানি, এর সাথে আরেকটা নতুন কোম্পানি হয়েছে যেটাকে বলা হয় 1% কোম্পানি, ওপিসি। এটার একটা ভিডিও সম্ভবত বাংলায় একমাত্র আমার ভিডিও আছে, আমি ক্লাসের শেষে আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, আপনারা 10-15 মিনিটে দেখে নিলে আপনাদের নলেজটা এনহ্যান্স হবে। যে যদিও এটা কোম্পানি একটা ক্লাস না, বাট রিলেটেড প্রসঙ্গ আসলে সম্পর্কে বলে দিলাম। সেটি হচ্ছে আগে যেটা ছিল প্রাইভেট লিমিটেড কোম্পানি 2 জন থেকে শেয়ার হোল্ডার হলেই প্রাইভেট লিমিটেড কোম্পানি করা যেত, ম্যাক্সিমাম 50। আর এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির সংখ্যা ছিল 7 জন মিনিমাম শেয়ার হোল্ডার আর ম্যাক্সিমাম আনলিমিটেড। এখন অনেক কোম্পানি যে শুরু করছে সে একজন মালিক, সে তার মানে মানে দুইজন কোথায় পাবে? তো তখন দেখা যায় তার ভাই অথবা ওয়াইফ অথবা ফাদার অথবা মাদার অথবা আদার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নিয়ে একজনের নাম ঢুকায় কোম্পানি করতো। কিন্তু এটা যেটা গ্লোবালি একটা ডিমান্ড ছিল, স্পেশালি ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স আছে গ্লোবালি মেনটেন করা, তারা বলছিল যে বাংলাদেশের বিজনেসকে আরো প্রমোট করার জন্য 1% কোম্পানি, ওপিসি, তার মানে ফরেন কোনো কোম্পানি একটা ওনারশিপ নিয়ে একটা কোম্পানি করতে পারবে, লোকাল কোম্পানিও পারবে। সো ওপিসি 1% কোম্পানি আসছে, ওই ভিডিও লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, এটা জাস্ট ফর ইউর ইনফরমেশন। এরপরে বলা হচ্ছে যে ন্যাশনালাইজ ব্যাংকিং, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স বডি, ইন্ডাস্ট্রিয়াল অর বিজনেস এন্টারপ্রাইজ, এই সবগুলোও কোম্পানি হিসেবে আসবে। অ্যাসোসিয়েশন অর কম্বিনেশন অফ পার্সন, ওয়ান অফ হুইচ ইজ এ কোম্পানি, মানে অনেক সময় দেখা যায় যে কোম্পানি অ্যাক্টের আন্ডারে আপনার তিনটা মানে আরজেসিতে 3 ধরনের আছে। একটা হচ্ছে যে পাবলিক অথবা প্রাইভেট কোম্পানি, এটা একটা কমার্শিয়াল ভেঞ্চার। আর একটা আছে অ্যাসোসিয়েশন, তারপরে হচ্ছে যে আপনার ট্রাস্ট, এটা আছে। আর একটা আছে হচ্ছে যে পার্টনারশিপ ফার্মে রেজিস্ট্রেশন করা যায়। সো পার্টনারশিপ ফার্ম ইজ অলসো বাট পার্টনারশিপের ক্ষেত্রে কোম্পানির মতো আলাদা ট্যাক্স দিতে হয় না, পার্টনাররা তাদের ট্যাক্সের হিসাবটা ডিফারেন্টলি অ্যাড করতে হয়। So association or combination of person, one of which is a company. Any foreign association or body also will be fall under this category. That is, I mean, there is the tax according to tax company according to the taxation the ordinance 1984 সালের ট্যাক্স ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1994 অনুযায়ী আপনার 1994 সালের কোম্পানি যাদেরকে কোম্পানি বলা হচ্ছে সেই সব কোম্পানিগুলোর ট্যাক্সেশনকে বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্সেশন। সো হোয়াট ইজ ইনকাম? এতক্ষণ আমরা বললাম যে সরি প্লিজ ক্যারি অন। স্যার প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। জি স্যার, ওই কোম্পানির যে ক্যাটাগরি গুলো দেখালেন স্যার, এক প্রশ্ন হলো জানার জন্য যে এমএফআই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন ব্র্যাক, আশা বা ব্যুরো বাংলাদেশ, স্যার এগুলোকে কি আমরা কোম্পানি বলতে পারি স্যার? ব্র্যাক, আশা হচ্ছে এটাকে বলা হয়, ওটা আরেকটা ক্যাটাগরি। ওই যে বললাম না যে আরজিএসসির ওয়েবসাইটে গেলে দেখবেন যে আপনার নন প্রফিট একটা সেকশন আছে।
সো ওইটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, বাট তারা গভর্নমেন্ট অর্গানাইজেশন না, তাদেরও কিন্তু ট্যাক্স দিতে হয়, তাদের রুল আছে। বাট নন প্রফিট অর্গানাইজেশন ব্র্যাক যেটা, আর মাইক্রো ফাইন্যান্স যারা করে দে আর কোম্পানি, তারা আবার কিন্তু কোম্পানি ফর্মে করতে হয়, বুঝছেন? যেমন ব্যাংক ইটসেলফ এ কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি যে ইয়ে কোম্পানি, তারপর হচ্ছে যে এই যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট লাইক আইডিএসসি, আইপিডিসি, ডিবিবিএল যেটা হচ্ছে, সরি ডিবিএইচ, হ্যাঁ, লঙ্কা বাংলা, এই সবগুলো হচ্ছে। তেমনি ভাবে নন মাইক্রো ফাইন্যান্স করে লিমিটেড কোম্পানি আন্ডারে করতে পারে, আবার হচ্ছে এনজিও করতে, নন নন প্রফিট অর্গানাইজেশন। নন প্রফিটে করতে গেলে আবার সমস্যা হচ্ছে নন প্রফিটে তো প্রফিট দেখানো যায় না, সো ওইদের আবার ব্র্যাকেরই কতগুলো ব্র্যাক যেমন আছে, নর্মালি একটা এনজিও আছে, ব্র্যাক এন্টারপ্রাইজ নামে আরং আছে, তারপরে ব্যাংকের মাইক্রো ফাইন্যান্স আলাদা, প্রত্যেকটা আলাদা করতে হয় বিকজ দুইটা ট্যাক্সেশন এবং বিজনেস রুল আলাদা। সো এটা কোম্পানি আশা আছে স্যার, আশা তো স্যার স্পেশালি হচ্ছে মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করে, বা বুড়ো বাংলাদেশ মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করে। তাহলে স্যার যে মাইক্রো ক্রেডিটের যে অংশটা কাজ করছে স্যার, তাহলে স্যার বুড়ো বাংলাদেশকে কি আমরা তথাকথিত ওইভাবে কোম্পানি বলতে পারবো স্যার? ওরা কোম্পানি ফর্মে করেছে কিনা নাকি অ্যাসোসিয়েশন আকারে করা, আমি এটা চেক করে আপনাকে বলতে পারবো যে ওরা কি ফর্মে করা। যেমন ব্র্যাকেটটা বললাম, ব্র্যাকের কয়েকটা ফর্ম আছে, তারপর এন্টারপ্রাইজ যেটা ওইটা হচ্ছে লিমিটেড কোম্পানি ফর্মে করা, আর হচ্ছে মাইক্রো। আবার নর্মালি কিন্তু আপনার একটা কোম্পানিও কিন্তু পারমিশন চাইতে পারে যে আমি কোম্পানি ফর্ম করছি, মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করবো। তো আশা বা অন্যের যে স্ট্রাকচার, লিগ্যাল স্ট্রাকচারটা আমি একটু চেক করে আপনাদেরকে বলবো। কোশ্চেনটা করছেন কি প্লিজ? স্যার আমি শরীফুল ইসলাম স্যার। অন্যরা কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? এনজিও থেকে রেজিস্ট্রেশন না স্যার, এনজিও এনজিও স্যার, গুলো, এনজিও গুলো হ্যাঁ এনজিও ব্যুরো থেকে তারা, জি 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 এনজিও ব্যুরো এনজিও ব্যুরো থেকে তারা সম্ভবত রেজিস্ট্রেশনটা নেয়। হ্যাঁ, স্যার, এনজিও গুলো, তারা জয়েন্ট স্টকের কোনো রেজিস্ট্রেশন লাগে না। রাইট। So, can I add with Rana Bhai? ইয়েস, প্লিজ To operate microfinance activities, they need to take a certificate from Microcredit Regulatory Authority (MRA), which is MRA. working under Bangladesh Bank. রাইট, এক্স্যাক্টলি। And also, there are some organizations who are registered under Cooperatives Act, and they have capacity or necessary permission to operate microfinance programs under cooperatives, Ministry of Cooperatives. সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি আন্ডার, না? হ্যাঁ, No, sir, Ministry of Cooperatives, সমবায়। আচ্ছা, সমবায় মন্ত্রণালয়, রাইট। মানে এখানে অনেকগুলো ভালো হয়েছে কোশ্চেনটা করায়। সেটা হচ্ছে যে আমরা যে ফাউন্ডেশন দেখি, ফাউন্ডেশন, তারপরে অ্যাসোসিয়েশন, ট্রাস্ট, এগুলো আবার কোম্পানি অ্যাক্টের আন্ডারে করা যায়, আবার সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি আন্ডারে করা যায়। যেটা জাফরি ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে ওই মাইক্রো ফাইন্যান্সের তো আলাদা পারমিশন নিতে হয়। উনি আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছে যে কোঅপারেটিভ সমবায় সমিতির আন্ডারেও কিন্তু এই ধরনের মাইক্রো ফাইন্যান্সের অ্যাক্টিভিটিস আছে, রাইট? সো ডিফারেন্ট ইয়েতে, এবং সেটা তো ওই যে মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটি যেটা আছে আন্ডার দ্য সুপারভিশন অফ বাংলাদেশ, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, ওইটা ওই নিয়ম মেনে চলতে হয়, রাইট? স্যার অ্যাকচুয়ালি আপনি কি অ্যাক্টিভিটিস করবেন তার উপর ডিপেন্ড করতেছে আপনার রেজিস্ট্রেশন অথরিটি কে হবে। এক্স্যাক্টলি, পারফেক্ট। যেমন আপনি লিমিটেড কোম্পানি করেও মাইক্রো ফাইন্যান্সিং করতে পারেন। বাংলাদেশে তখন আবার পারমিশন নিতে হবে, রাইট? হ্যাঁ, বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে, লিমিটেড কোম্পানি আছে যারা মাইক্রো ফাইন্যান্সিং করছে, বাট তারা মিনিস্ট্রি সমবায় থেকেও তারা নেয়নি, কোঅপারেটিভ থেকেও নেয়নি, কিন্তু তারা জয়েন্ট স্টক থেকে নিয়েছে। রাইট। ডিপেন্ড করে হচ্ছে যে ন্যাচারাল, যেমন ধরেন আমরা নরমালি এটা জিনিস দেখি যে এই যে মাইক্রো ফাইন্যান্স তো দেখলাম, এর বাইরেও বিভিন্ন ন্যাচার, যেমন ধরেন আমরা যে এডুকেশন ইনস্টিটিউট করি, আমরা আগে এক সময় দেখেছি যে আপনার আরজেসি থেকে একটা এডুকেশন চাইলে আপনারা কিন্তু সরাসরি নেম ক্লিয়ারেন্স নিতে পারেন। এখন আবার যেটা হয়, যখন আপনি এডুকেশন বলছেন তখন আরজেসি সরাসরি নাম দেয় না, তারা নামটাকে ব্লক করে পাঠিয়ে দেয় মিনিস্ট্রি অফ এডুকেশনের কাছে, কারণ মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে পারমিশন পাওয়ার পর তারা নামটা ব্লক করে। এখানেও কিন্তু ধরেন আপনারা ইনস্টিটিউট করতে চান, এডুকেশন ইনস্টিটিউট প্রোপ্রাইটারশিপ ফার্ম দিয়ে করতে পারেন, পার্টনারশিপ করে করতে পারেন, পাবলিক অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারেন, কিন্তু যদি পার্টিকুলার কোনো এডুকেশন চালাইতে হয় যেটা রিলেটেড টু দ্য অথরিটি পারমিশন অফ দ্য আপনার এডুকেশন মিনিস্ট্রি, তার কাছে নিতে হবে। সো ইজ লাইক দ্যাট, যে লিগাল ফর্ম যাই হোক না কেন, যে বিজনেসটা আপনি করতে চান রিলেটেড সব পারমিশন গুলো নিতে হবে। যেমন ধরেন আপনারা এই যে দেখি আমরা এই যে ইয়ে করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, লাইক হচ্ছে যে ওই আপনার বিকাশ যেটা করছে, বিকাশ তো কোম্পানি ফর্মে করা, হ্যাঁ। আবার হচ্ছে যে অনেক ব্যাংকও আবার করছে, বিকাশ কিন্তু ব্র্যাক ব্যাংকের একটা মানে 50% 51% ওনারশিপ আর ফরেন একটা ইনভেস্টমেন্ট ছিল, তারা কোম্পানি করে এখানে শুরু করছে।
আবার কিছু কিছু ব্যাংক তারা ব্যাংকিং কোম্পানির আন্ডারে রেজিস্টার, তারাও কিন্তু আবার এই ধরনের সার্ভিস দেয়, লাইক রকেট এন্ড আদার্স। সো ইটস ডিপেন্ড অন দ্য নেচার অফ বিজনেস, ইউ নিড টু টেক দ্য রিলেটেড পারমিশন। ইয়েস, থ্যাংক ইউ। সো যাই হোক, হোয়াট ইজ ইনকাম? ইনকাম হচ্ছে যে এনি ইনকাম, প্রফিট অর গেইনস, যে কোনো ইনকাম, প্রফিট অথবা গেইনকে বলা হবে ইনকাম। এনি লস অফ সাচ ইনকাম, প্রফিট অর গেইনস, তার মানে হচ্ছে যে ইনকাম বলতে কিন্তু যেমন পজিটিভ হলে ইনকাম বলছি, প্রফিট বলছি, আবার লস হলেও কিন্তু ইনকামের আন্ডারেই পড়বে। তার মানে হচ্ছে ইনকাম মানে আইদার প্রফিট অর লস অর রেভিনিউ ইজ অল, মানে ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ, আমরা পরে দেখতে পারবো। তারপর হচ্ছে এনি সাম অফ ডিমড টু বি ইনকাম, অনেক সময় ধরে নেওয়া হয় ডিমড ইনকাম, এটারও একটা সেকশন আছে, সেকশন 18 সেকশন অফ দ্য অর্ডিন্যান্স, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, এটা আছে, আমরা দেখবো। or any sum acquiring, arising or receiving or deemed to acquire, to raise or to receive in Bangladesh। অনেক সময় এমন হইতে পারে যে আপনি সোর্স বলতে পারছেন না, আপনি একটা টাকা রিসিভ করছেন, ইউ ক্যান নট ডিক্লেয়ার এজ এ সোর্স, তখনও কিন্তু ইনকাম হিসেবে নিয়ে এটাকে ট্যাক্স করা হবে। এবং আমরা জানি যে বিভিন্ন রিসিপ্টের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম ট্যাক্স রেট থাকে, এটা আমরা টোটাল এই প্রসেসেই দেখবো। ইটস ভেরি ইন্টারেস্টিং। I personally like this income tax ordinance, এখানে অনেক ধরনের ডিফারেন্ট ডিসকাশন আছে। সো আমার মনে হয় যে আমরা সামনে এগুলো আরো দেখতে পারবো। আমরা একটু আগাই, সেটা হচ্ছে যে এখানে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের রেট গুলো কিরকম হয়। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট টু নো। সেটা হচ্ছে যে ব্রিফ পিকচার অফ দ্য কর্পোরেট ট্যাক্স রেট প্রপোজড ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021। এই ক্লাসটা আগে যখন নিছিলাম তখন এই যে প্রপোজ ছিল, বাট এটা অলরেডি পাস হয়ে গেছে। সো এই যে জুন জুলাই মাসে, প্রতি বছরের জুন মাসে যে হয়, এবছরের 2020 সালের জুনে 20-21 বছরের জন্য এটা অ্যাপ্রুভাল হয়েছে। সেই অ্যাপ্রুভালটা কি? পাবলিকলি ট্রেডেড কোম্পানি, হ্যাঁ, যারা হচ্ছে যে লিস্টেড কোম্পানি, এক্সেপ্ট কারা? ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানিজ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, মানে হচ্ছে যে আইডিএলসি, আইপিডিসি যেটা বললাম, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, মার্চেন্ট ব্যাংক, মোবাইল ফোন অপারেটরস এন্ড টোবাকো বেসড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার কোম্পানিজ। তার মানে সমস্ত লিস্টেড কোম্পানি, যেটা পাবলিকলি ট্রেডেড কোম্পানি আন্ডার দ্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যারা ট্রেড করে, তাদের রেট হচ্ছে 25%, যেটা 2019-20-এও 25% ছিল, 2020-21-এও 25% আছে। এখানে এক্সেপশন কোনটা? ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, মার্চেন্ট ব্যাংক, মোবাইল ফোন অপারেটরস, টোবাকো বেসড প্রোডাক্ট যারা করে তারা বাদে। এরপরে এইগুলোর আবার আলাদা বলা আছে নন লিস্টেড কোম্পানিজ ইনক্লুডিং ব্রাঞ্চ অফিস। হ্যাঁ, তারা কি কি নন লিস্টেড কোম্পানিগুলো, তাদের রেটটা এরকম। এর ভিতরে এক্সেপশন কি? ব্যাংকগুলোর ভিতরে পড়বে না, এক্সেপ্ট ব্যাংকস, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, মার্চেন্ট ব্যাংক, মোবাইল অপারেটর এন্ড টোবাকো। এটা কিন্তু লিস্টেড নন লিস্টেড হচ্ছে আদার দ্যান দিস গ্রুপ অফ কোম্পানিজ। এটা হচ্ছে ছিল 35% 19-20-এ। এই যে এবার জুন মাসে যে বাজেট ডিক্লেয়ার হলে অ্যাপ্রুভ হলো, সেখানে আমরা 32.5% করা হয়েছে। এরপরে মোবাইল ফোন অপারেটরের জন্য বলা হচ্ছে যে যারা পাবলিকলি ট্রেড করে না, যাদের হচ্ছে লিস্টেড না, যেমন ধরেন গ্রামীণফোন লিস্টেড, রবি লিস্টেড হলো, এদের ট্যাক্স রেট 45%, বাট সরি, এদের রেট 40%, কিন্তু যারা যেমন বাংলা লিংক আছে, তারা লিস্টেড না, তাদের হচ্ছে রেট হচ্ছে 45%। সো মোবাইল অপারেটর নট মোবাইল অপারেশন করে, মোবাইল অপারেটর কোম্পানিজ নট পাবলিকলি ট্রেডেড, তাদের হচ্ছে 45%। মোবাইল ফোন অপারেটর কোম্পানিজ পাবলিকলি ট্রেডেড by transfer of 10% of the share paid up capital through stock exchange, with which 5% must be throughout the ইনিশিয়াল আইপিও অফারিং। সেটা হচ্ছে যে আইপিও অফারের মাধ্যমে প্রাইভেট প্লেসমেন্টও করতে পারবে, কিন্তু অ্যাটলিস্ট তাদের 100টা শেয়ার থাকলে 10% ছাড়তে হবে এবং তার ভিতরে 5% আইপিওর মাধ্যমে আসতে হবে। এরকম কোম্পানি যদি আসে, তাদের ট্যাক্স রেট তখন 5% রিডিউস হবে। তার মানে গ্রামীণফোন লিস্টেড যখন হলো, সম্ভবত এটা 2009 বা 10-এ, যাই হোক এই সময় হচ্ছে, তাদের ট্যাক্স রেটটা কমে গেছে। এবার রবি যে গ্রুপটা, তারাও কিন্তু আপনার 45 থেকে 40-তে চলে আসছে, বিকজ তারা কিন্তু স্টক মার্কেটে আসছে। এনিওয়ে, এরপরে স্যার আইপিও মানে কি? আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফার। ইনিশিয়াল পাবলিক অফার মানে হচ্ছে, আমি আপনাকে একটু উদাহরণ দিই, ইজ গুড কোশ্চেন, বাট অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। সেটা হচ্ছে
আপনি যখন কোম্পানির যে ফর্ম হয়, আমি শুরুতেই বলছিলাম যে আগের কোম্পানি অ্যাক্ট অনুযায়ী এই 1% কোম্পানিটা পরে বলি, এটাকে আপাতত ভুলে যাই বিকজ আমার প্রেজেন্টেশনটা পাঠিয়ে দিব, ওটা দেখবেন। সেটা হচ্ছে ওপিসি বাদ আপনার কোম্পানি ছিল দুই ফর্মের, একটাকে বলা হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি আর নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি। মানে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ যাদের শেয়ার ট্রেড হয় সেগুলোকে বলা হয় পাবলিকলি ট্রেডেড কোম্পানি। এখন এই কোম্পানিগুলো যখন নতুন করে স্টক মার্কেটে আসে তখন ওনারদের শেয়ারের কিছু অংশ জেনারেল পাবলিকের কাছে অফার করতে হয়, এটাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। ঠিক আছে, এই যে এইখানে যে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফার, তার মানে ধরেন আমি সুপারস্টার গ্রুপের ডাইরেক্টর ফাইন্যান্স ছিলাম 2018 মার্চ পর্যন্ত। সো এখানে আমরা তখন সুপারস্টার একটা কোম্পানি এখন আমরা পাবলিকে অফারিং এ আসবে, সো তারা যখন শেয়ার ছাড়বে তখন পাবলিকের কাছে শেয়ার ছাড়তে হবে। লাইক রবি মার্কেটে কিন্তু শেয়ার ছেড়েছে পাবলিকের কাছে, আগের ওনার ছিল, রবির ওনার ছিল আজিয়েটা গ্রুপ এবং বাইরের, বাট এখন কিন্তু আমি আপনি ইভেন আমিও লটারিতে শেয়ার পেয়েছি, আই এম অলসো দ্য শেয়ার হোল্ডার অফ রবি। সো এই যে শেয়ারের লটারির মাধ্যমে যে শেয়ার ছাড়া হয় এটাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। সো এই শেয়ারের লটারিটাও বন্ধ হয়ে যাবে, এটা নতুন একটা আইন, মানে আপনাদেরকে বলতে গেলে আসলে তো কিছু রাখতে পারি না। আর আমি ইনফ্যাক্ট এই আইন, ল, রুলস এগুলো নিয়ে আমার গবেষণা বা রিসার্চের একটা ইন্টারেস্ট আছে। এপ্রিলের 1 তারিখ থেকে আর নতুন করে কিন্তু কোনো ইয়ে হবে না, লটারি হবে না, যারা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেই শেয়ার কিছু না কিছু পাবে। এই জিনিসটা বুঝছেন কিনা, আমাকে কেউ একজন শেয়ার বা জানতেন কিনা, মানে এই নতুন যে রুলটা এরকম একটা issue আসবে। আচ্ছা, সন্তান না স্যার। মানে আগে যেটা ছিল যে আপনি ওই যে যখন কোনো কোম্পানি লিস্টিং এ আসে তখন একটা সার্টেন শেয়ার 10%, 20%, 30%, হ্যাঁ, তারা কিন্তু 70% পর্যন্ত অফার করতে পারে, কারণ 30% তাদের থাকতেই হবে। মানে স্পন্সর যারা অরিজিনাল কোম্পানি শুরু করছে তাদের মিনিমাম 30% থাকতে হবে। তার মানে পাবলিকলি ছাড়লে আপনার 70% পর্যন্ত ছাড়তে পারবে। মোস্ট অফ দ্য কোম্পানি 30-40%, 50 বেশি ছাড়ে না। সো এটা নর্মালি কিন্তু শেয়ারটা অ্যাপ্লাই হতো বেসড অন দ্য অ্যাপ্লাই, তখন আমরা যেটা করতো যে লটারির মাধ্যমে শেয়ার হতো। কিন্তু 1 এপ্রিল থেকে দেয়ার উইল বি নো লটারি, যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেই কিছু। জি বলেন প্লিজ। স্যার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। বলেন। 20,000 টাকা শেয়ার থাকতে হবে। কন্ডিশনটা হলো স্যার 20,000 টাকা অ্যাটলিস্ট সেকেন্ডারি মার্কেটে থাকতে হবে। রাইট 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 তাদের আসলে মিনিমাম 20,000 টাকা। তাদের আগে যেটা করতো আমি আপনার বলি, জি, যারা হচ্ছে যে দেখা যেত আইপিওর একটা গ্রুপ আছে যে অনেক রাইট। ওকে, তো আমরা সামনে আগাই। স্যার 20,000 টাকাটা কি শুরু? না না, এটা ইস্যুটা হচ্ছে 20,000 টাকাটা ইস্যুটা হচ্ছে এরকম, ওইটারও একটা আমি আপনাদেরকে একটা ভিডিও পাঠিয়ে দিব, আমি নতুন করে করছি ওইটা, ওই যত চেঞ্জ আসে আমি একটু চেষ্টা করি এটা করার জন্য। সেটা হচ্ছে যে আগে ছিল যে যে কেউ কিন্তু শেয়ার অ্যাপ্লাই করতে পারতো এবং মানে বিও অ্যাকাউন্ট থাকলেই অনেকেই ওই শেয়ার ব্যবসা করতো, ওই লটারি ব্যবসা। কিরকম আপনার 5টা 10টা 15টা 20টা কোন কোন লোকের 100টা পর্যন্ত অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করতো। যেমন রবিতে আমরা 10 টাকার শেয়ার 10 টাকায় পেয়েছি, কিন্তু এখন মার্কেটে আছে 50 টাকার কাছাকাছি। সো ইট ইজ এ হিউজ প্রফিট, এই কারণে এটা এরকম অ্যাপ্লাই করতো। কিন্তু নতুন নিয়ম করা হয়েছে যে আপনি বিও অ্যাকাউন্ট থাকতে হবে, কিন্তু সেই বিও অ্যাকাউন্টে মিনিমাম 20,000 টাকার সেকেন্ডারি শেয়ার থাকতে হবে, আদারওয়াইজ আপনি ফ্রেশ অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে আপনার যদি একটা বিও অ্যাকাউন্ট থাকে এবং এই বিও অ্যাকাউন্টে যদি 20,000 টাকার মিনিমাম শেয়ার থাকে তাহলেই আপনি যে কোনো কোম্পানির আইপিওতে পার্টিসিপেট করতে পারবেন। এবং পার্টিসিপেট করলে উইদাউট লটারি ছাড়াই আপনি একটা প্রপোর্শনেট রেটে আপনি অ্যাপ্লাই করার বেসিসে পেয়ে যাবেন। ঠিক আছে, এই আর কি, বোঝা গেছে? তাহলে কি স্যার আইপিওটা জি স্যার বুঝেছি। বলেন। তাহলে কি স্যার কি আইপিওটা কি থাকবে না? আইপিওই থাকবে কিন্তু লটারি হবে না, লটারি হবে না। আইপিও তো আছেই, লটারিটা থাকবে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো লট অফ ডিসকাশন, আই এম রিয়েলি এনজয় ইউর সেশন বিকজ আপনারা যারা সিনিয়র অনেক ধরনের কোয়ারি থাকে এবং আমি চেষ্টা করি যেগুলো আমি ইনস্ট্যান্ট পারি আপনাদেরকে সাপোর্ট করতে। হ্যাঁ, আর হচ্ছে যে আদারওয়াইজ আমি
চেষ্টা করি, বা যদি কোনো কিছু না জানি পরে বলি যে আমি পরে তৈরি করে দিব বা আমার প্রেজেন্টেশন, বাট আমার এটা শখ বলতে পারেন যে আই রিয়েলি লাইক দিস সর্ট অফ ডিসকাশন, এবং এটা আসলে এজ এ প্রফেশনাল খুবই জরুরি। এনিওয়ে, তারপর হচ্ছে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এক্সেপ্ট মার্চেন্ট ব্যাংক, এদের হচ্ছে 37.5 ছিল, এটা 37.5ই আছে 2 বছরে। নন পাবলিকলি ট্রেডেড ব্যাংকস মানে হচ্ছে যে কিছু ব্যাংক আছে, আপনারা জানেন যে অনেকগুলো নতুন ব্যাংক দেওয়া হয়েছে, 9টা, পরে আরো 2-1টা দেওয়া হয়েছে। এই ব্যাংকগুলো যারা স্টক মার্কেট লিস্টেড না, এইসব ব্যাংকগুলোর ট্যাক্স রেট হচ্ছে 40%। হ্যাঁ, এটা হচ্ছে নন পাবলিকলি ট্রেডেড ব্যাংকস, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এক্সেপ্ট মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংকের ট্যাক্স রেট আলাদা, মার্চেন্ট ব্যাংক হচ্ছে 37.5, এই যে নিচে দেওয়া আছে। বাট আদার দেন মার্চেন্ট ব্যাংক, সব অন্য নন পাবলিকলি ট্রেডেড ব্যাংকগুলোকে আপনার রেট হবে হচ্ছে 40%। এরপরে বলেছে ম্যানুফ্যাকচারার অফ কোম্পানিজ অফ সিগারেট, বিড়ি, এটা বিড়ি হয়ে গেছে, বিড়ি, জর্দা, গুল এন্ড টোবাকো প্রোডাক্ট, এটা যারা করে তাদের ট্যাক্স রেট একটু বেশি, এটা হচ্ছে 45%। এনি পার্সন আদার দেন কোম্পানিজ এঙ্গেজড ইন ম্যানুফ্যাকচারিং সিগারেট, বিড়ি, জর্দা এন্ড আদার্স, তারা হচ্ছে 45%, মানে কোম্পানি হোক বা যাই হোক তাদের 45%। Any dividend received from Bangladeshi registered company or profit reputation by a foreign company who is not registered in Bangladesh, মানে হচ্ছে যে ডিভিডেন্ড যারা কোনো কোম্পানি যখন ডিভিডেন্ড নিবে, রিসিভ করবে, তখন তার রেট হবে হচ্ছে 20%। আর এ কোঅপারেটিভ সোসাইটি রেজিস্টার্ড আন্ডার দ্য কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 2001, একটু আগে আমাকে কেউ একজন বলছিলেন যে কোঅপারেটিভ সোসাইটি আন্ডারে রেজিস্ট্রেশন করে মাইক্রো ফাইন্যান্স করা যায়, তাদের ট্যাক্স রেটটা হচ্ছে 15%। আর অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সন, মানে যেটাকে অ্যাসোসিয়েশন অফ পার্সন বলে, সেইটা হচ্ছে যে আপনার 32.5% হচ্ছে করা হয়েছে, আগে ছিল স্ল্যাব রেট অ্যাজ লাইক দ্য ইন্ডিভিজুয়াল, এটা আগে ছিল, এটা কিন্তু নতুন রুলে করা হয়েছে। অ্যাসোসিয়েশন অফ পার্সন যদি হয় তাদের হচ্ছে রেট হবে হচ্ছে আপনার 32.5%। এর বাইরে ম্যানুফ্যাকচারার এন্ড এক্সপোর্টার অফ নিটওয়্যার এন্ড ওভেন গার্মেন্টস, তাদের ট্যাক্স রেট ছিল আগে হচ্ছে 12%, আর হচ্ছে যে 10% ফর দ্য ফ্যাক্টরিজ হ্যাভিং গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন, যেটা গ্রিন বিল্ডিং বলে, লিড সার্টিফাইড, তাদের হচ্ছে 10% হয়। আর ম্যানুফ্যাকচারার অফ দ্য ইয়ার্ন রিলেটেড টু প্রোডাকশন অফ ফ্যাব্রিক্স, ডাইং এন্ড ফিনিশিং এন্ড এটা যারা করে তাদের হচ্ছে 15%, আর ম্যানুফ্যাকচারার অফ জুট প্রোডাক্ট হচ্ছে 10%। সো দিস আর দ্য বেসিক ডিসকাশন অ্যাবাউট দ্য, এবং পরবর্তীকালে আরেকটা জিনিস বলা আছে, আপনারা দেখেছেন নিচে আছে, সেটা হচ্ছে non-listed company will receive a rebate, 10% in the year of listing of the at least 20% of the paid up. যারা নন লিস্টেড কোম্পানি আছে তারা ইনিশিয়াল পাবলিক অফারে যদি 20% শেয়ার ছাড়ে, তারা 10% এর রিসিভ পাবে, ট্যাক্স রিবেট পাবে ওই বছরে। আরো বলা আছে যে আপনার হচ্ছে যে আরো কিছু জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি and NGO will subject to excess income tax of 5% if the special arrangement facilitated by the disabled person was not made. যদি কোনো আপনি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ডিসেবল পারসন না করেন, তাহলে 5% ট্যাক্স অ্যাড হবে। If an SSG appoints minimum 10% of physical handicap individual of total employee as per the appointment authority, then such SSC shall get 5% tax rebate on income tax payable. যদি ফিজিক্যালি ডিসেবল লোকদের আপনি রিক্রুট করেন এবং আপনার টোটাল ম্যান পাওয়ারের যদি 10% এরকম লোক থাকে, তাহলে আপনি 5% ট্যাক্স রিবেট পাবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা প্লিজ ক্যারি অন, জিজ্ঞেস করুন প্লিজ। আমি নন লিস্টেড কোম্পানি, এটা যে পাবলিকলি ট্রেডেড কোম্পানি কিন্তু নন লিস্টেড, হ্যাঁ আমি যদি বুঝে থাকি, স্যার এরকম কি একটা কোম্পানির উদাহরণ দেওয়া যাবে যে তাহলে আমরা একটু বুঝতে পারি? হ্যাঁ, আমি ইন্টারনেট থাকলে এখনই আপনি ঢুকে দেখাইতে পারবো। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে ওয়েবসাইট, ওখানে দেখবেন যে যারা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিকে কনভার্টেড হয়েছে বা পাবলিক লিমিটেড কোম্পানি তৈরি করছে কিন্তু এখনো এই স্টক মার্কেটে আসে নাই, এরকম প্রায় আমি 200-250 কোম্পানি লিস্ট দেওয়া আছে। তার মানে এখানে একটা মজার, আপনি ইউ আর অ্যাবসলিউটলি গুড কোশ্চেন, আই লাইক দিস কোশ্চেন। আমি আপনাকে একটা ফর্মুলা বলি, সেটা হচ্ছে নরমালি আপনার হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন 40-এর উপরে পেইড আপ হয়ে যায়, 40 কোটি টাকার উপরে, তখন এটা কিন্তু আপনাকে পাবলিকে কনভার্ট করার কথা বলা হয়, মানে আপনি তখন আস্তে আস্তে পাবলিকে কনভার্ট করবেন। আর পাবলিকে কনভার্ট করার পরে আপনাকে কিন্তু যখন 50 কোটি টাকা হয়ে গেল পেইড আপ, তখন আপনি সাধারণত সফট রিমাইন্ডার দেওয়া হয় যে এটা আপনি ইয়েতে আসেন,
ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে লিস্টেড হন। নন লিস্টেড থাকলে সেটাকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি বাট নট লিস্টেড উইথ দ্য ঢাকা অর চিটাগং স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে নন লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি। বোঝা গেছে? মানে লিস্টিং এ যায় নাই। সো এরকম কোম্পানি অনেক আছে কিন্তু, বুঝছেন, বাংলাদেশ। জি জি। এনি আদার কোশ্চেন? স্যার স্যার হ্যালো হ্যালো স্যার, সাইদুল ইসলাম বলছিলাম স্যার, একটা কোশ্চেন প্লিজ প্লিজ প্লিজ। একটা হচ্ছে স্যার, মার্চেন্ট ব্যাংক এরা কি শুধু স্যার শেয়ার ক্রয় বিক্রয় ভূমিকা রাখে নাকি অন্য কোনো কর্মকাণ্ড তাদের আছে? এক নাম্বার। আচ্ছা। আর একটা হচ্ছে স্যার, নন প্রফিট অর্গানাইজেশন যেটা, এদের কি স্যার কোনো ট্যাক্স রিটার্ন বা সাবমিট করতে হয়? আচ্ছা, গুড কোশ্চেন, গুড কোশ্চেন। প্রথম হচ্ছে মার্চেন্ট ব্যাংক, এই ধরনের কতগুলো অর্গানাইজেশন আছে। একটা হচ্ছে যে মার্চেন্ট ব্যাংক কিন্তু হচ্ছে যে আমরা যখন পাবলিক ইস্যু করি না, শেয়ার ইস্যু করি, তখন এই প্রসেসটা যারা হেল্প করে এটা তাদের অন্যতম কাজ, এটা মার্চেন্ট ব্যাংক বলে। মার্চেন্ট ব্যাংকের আবার কতগুলো অ্যাক্টিভিটিস আছে, আপনার শেয়ারের আনার জন্য হেল্প করে, আর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে একটা কোম্পানি, ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে। আমি আপনাদের সম্ভব হলে একটা আগামী দিনে দেখি কোনো সফট কপি পাই কিনা প্রসপেক্টাসের একটা কপি দেওয়ার জন্য। এখানে দেখবেন যে একটা কোম্পানি যখন লিস্টিং আসে তখন তার কিন্তু ইস্যু ম্যানেজার নিতে হয়। ইস্যু ম্যানেজারের কাজটা করে হচ্ছে মার্চেন্ট ব্যাংক। এর বাইরে সে শেয়ারে ইনভেস্টমেন্ট করে, আইপিও তে শেয়ার পায়, তারপরে আন্ডার রাইটার হিসেবে কাজ করে। হ্যাঁ, দ্যাট ইজ এ ডিফারেন্ট বল গেম। এই ধরনের বিভিন্ন ধরনের ব্রোকার হিসেবে কাজ করে। হ্যাঁ, সো জি, ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংকের আন্ডারে ব্রোকারেজ হাউস আছে। হ্যাঁ, তারপরে ওই ব্রোকারেজ হাউস গুলো যেগুলো আছে ওগুলো কিন্তু মার্চেন্ট ব্যাংকের আন্ডারে অনেকগুলো, বুঝছেন, আলাদাভাবে ব্রোকার। জি 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 জি। স্যার এগুলো কি সব কন্ট্রোল করে স্যার কি সিডিবিএল? এটা হচ্ছে সিডিবিএল অন্য একটা জিনিস। সিডিবিএল হচ্ছে আগে যখন আপনাদের মনে আছে কিনা 96 সালে মার্কেট ধসের কথা যখন গল্প আসে, তখন আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে দেখবেন পেপার শেয়ার নিয়ে বলতো যে শেয়ার বেচতে চায়, কিনতে চায়। পরবর্তীকালে এইটাকে যখন ডিম্যাট করা হয়, মানে হচ্ছে ডিজিটালাইজ করা হয়, তখন এই যে এই ডিজিটালাইজ শেয়ারের হিসাবপত্র সব রাখে হচ্ছে সিডিবিএল, ঠিক আছে? এখানে থাকে, ঠিক আছে? গুড কোশ্চেন। হ্যাঁ জি, প্লিজ স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। প্লিজ প্লিজ প্লিজ। হলো an association of person, জি, এটা কোম্পানির 32.5% ইনকাম জি, ট্যাক্স। স্যার একটু জি। উদাহরণ দিবেন যে এগুলো হচ্ছে অ্যাসোসিয়েশন পার্সন? কারণ আমরা পার্টনারশিপ কোম্পানি দেখেছি, লিমিটেড কোম্পানি, পাবলিকলি ট্রেডেড, নন পাবলিক ট্রেডেড, কিন্তু এইটার একটা উদাহরণ দিবেন না, এটা ক্লিয়ার হওয়ার জন্য আর কি। আচ্ছা, অ্যাসোসিয়েশন অফ পার্সন যেটা বলা হয় সেটা হচ্ছে আসলে বেসিক্যালি আপনাদের আমাদের বাংলাদেশের ইনকাম ট্যাক্সে একটা দেখবেন যে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বলে, বুঝছেন? মানে হচ্ছে আপনারা তো জানেন এটা না, সেটা হচ্ছে তারপরে হচ্ছে কি, ধরেন আমরা 5 জন মিলে এই যে পার্টনারশিপ করলাম, এই পার্টনারশিপটাও কিন্তু অ্যাসোসিয়েশন অফ পার্সনের ভিতরে পড়বে। হ্যাঁ, মানে আগে ছিল পার্টনারদের হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেল হিসাব হইতো, এটা আবার একটু চেঞ্জ হয়ে অ্যাসোসিয়েশন অফ পার্সনে আপনার ইন্ডিভিজুয়াল না করে এটা ট্যাক্স রেটে চলে গেছে, মানে কোম্পানির মতোই। তার মানে হচ্ছে যে আপনারা যারা হচ্ছে কয়েকজন মিলে ব্যবসা করতেছে, যেটাকে অ্যাসোসিয়েশন অফ পার্সন, ভেরি রেয়ার। ওই যে আপনার যেটাকে হচ্ছে যে লিমিটেড কোম্পানি করে নাই বাট কয়েকজন মিলে ব্যবসা করতেছে, দিস ইজ কল্ড অ্যাসোসিয়েশন অফ পার্সন। আগে যেটা হইতো এই প্রফিটটা ভাগাভাগি করে পার্টনারদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেটে চলে যেত। ইন্ডিভিজুয়ালদের ট্যাক্স রেটও কিন্তু এখন হায়ার স্ল্যাবে চলে গেছে 25%। এরপরে সারচার্জ আছে, বিভিন্ন ধরনের চার্জ আছে। সো এই কারণে বিভিন্ন বিবেচনা করে এই কোম্পানি যারা অনেকগুলো ইন্ডিভিজুয়াল একসাথে যখন ব্যবসা করে, দিস ইজ কল্ড যে অ্যাসোসিয়েশন অফ পার্সন। এটা আছে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আছে, এরা আসলে একসাথে ব্যবসা পরিচালনা করে অনেকগুলো পার্সন। সো তাদের ট্যাক্স রেট। জি, তাহলে কি স্যার এই ধরনের যারা এই পার্টনারশিপ কোম্পানি পরিচালিত করে, পার্টনারশিপ অর্গানাইজেশন, তারা কি দুইটার আন্ডারে কি ট্যাক্স রিটার্ন সাবমিট, মানে অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্টনার্স এটার আন্ডারে, আবার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন? না, ইন্ডিভিজুয়ালি। এখন এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন, আপনার ভালো কোশ্চেন করেছেন। আমি আরেকটু ডিসকাশন করি। আরেকজন কোশ্চেন করেছেন, একটু কাইন্ডলি কোশ্চেনটা হাতে রাখেন। আমি যে রানা দাদার কোশ্চেনটা একটু অ্যান্সার করার চেষ্টা করি। হ্যাঁ, সেটা হচ্ছে, ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই, তাহলে আপনার ক্লিয়ার হবেন। আমরা এটাকে বলা হয় অনেক সময় ডাবল ট্যাক্সেশন বলি আমরা। হ্যাঁ, বলি যে ট্যাক্সের উপর ট্যাক্স। কিরকম? ধরেন একটা একটু আগে আপনি দেখেন, আমি একটু বুঝাই দিই, আপনার বুঝতে সুবিধা হবে। একটু আগে আমরা একটা জিনিস দেখলাম যে ডিভিডেন্ডের উপরে ট্যাক্স। এই যে আই, এনি ডিভিডেন্ড রিসিভ ফ্রম এ বাংলাদেশি রেজিস্টার্ড কোম্পানি অর প্রফিট রিপেট্রিয়েশন বাই এ ফরেন কোম্পানি হু ইজ নট রেজিস্টার্ড ইন বাংলাদেশ, এদের ট্যাক্সের 20%। তাহলে এবার দেখেন, একটা ধরলাম একটা তর্কের খাতিরে যে আমি বা আপনি, হ্যাঁ, আমাদের একটা কোম্পানি আছে, লেটস সে কোম্পানির নাম হচ্ছে XYZ কোম্পানি। তো আমরা XYZ কোম্পানি
শেয়ার কিনেছি আরেকটা কোম্পানিতে, স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা আমাদের যখন ডিভিডেন্ড দিল, তাহলে স্কয়ার ফার্মা কিন্তু লিস্টেড কোম্পানি এবং হচ্ছে এই রেটে পড়বে, এই যে পাবলিক রেটেড কোম্পানি 25% রেটে পড়লো। তাহলে স্কয়ার ফার্মা প্রথম হচ্ছে তাদের 25% ট্যাক্স দেওয়ার পরে আমাদেরকে ডিভিডেন্ড দিল। ওই ডিভিডেন্ডের উপরে কিন্তু আবার আমি অ্যাজ এ কোম্পানি যখন ডিভিডেন্ড রিসিভ করলাম তখন আমার আবার 20% ট্যাক্স। তার মানে আলটিমেটলি হচ্ছে যে অথবা ইন্ডিভিজুয়াল হইলে দ্যাট ইজ এ আপনার একটা সার্টেন লেভেলের ডিভিডেন্ডের উপরে এক্সেপশন আছে, মানে এক্সাম্পশন আছে, এরপরে 10%। সো এটাকে অনেকটা ডাবল ট্যাক্সেশন বলতে পারেন। আর আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে বেসিক্যালি ট্যাক্স অন ট্যাক্সও অনেকটা হয়ে যায়, বিকজ এটা তো আসলে এই 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 জিনিসগুলো ডিবেট কিন্তু আছে। সেটা হচ্ছে দেখেন কোম্পানি একবার বিভিন্ন রেটে, ধরেন লেটস সে আপনার টোবাকো কোম্পানির শেয়ার কিনতেছেন, হ্যাঁ টোবাকো কোম্পানির শেয়ার কিনলেন, তো টোবাকো কোম্পানি আপনার টাকা নিয়েই তো ব্যবসা করে, ইউ আর দ্য শেয়ার হোল্ডার। তো টোবাকো কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে অলরেডি ধরেন লিস্টেড কোম্পানি 40%। সো 40% ট্যাক্স দিল, এরপরে আপনি ডিভিডেন্ড নিলেন অ্যাজ এ কোম্পানি, তখন আবার আপনার উপর 20% যাচ্ছে। সো দিস ইজ দ্য মেকানিজম ফর দ্য ট্যাক্সেশন। এখানে নিয়ে কিছু ডিবেট থাকে, ট্যাক্স অন ট্যাক্স বলা হয়, অনেক ধরনের ইস্যু বলা হয়। আই হোপ যে ইউ ক্যান নাও ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, যে অনেক সময় ডাবল ট্যাক্সেশন হয়ে যায়। এনি কোশ্চেন ফার্দার? স্যার আমার একটা কোশ্চেন আছে। প্লিজ বলেন। স্যার আসলে আমি একটা বিষয় জানতে চাই স্যার, একটা বিষয় জানতে চাই যে আইপিও এর মাধ্যমে যে শেয়ারগুলো ইস্যু করা হয়, যে মানে শেয়ারগুলো, আচ্ছা স্যার এটা নির্ধারণ করা হয় কিসের উপর বেসিসে? যেমন একটা কোম্পানি কত শেয়ার দিতে পারে, তার কতটুকু অ্যাবিলিটি আছে, কতটুকু দেওয়ার মতো তার অ্যাবিলিটি আছে স্যার, এটা কি কে ইয়া করবে স্যার? ওটা কারাই নির্ধারণ করে দিবে? এটা কি স্টক এক্সচেঞ্জে না কি কোম্পানি নিজে নির্ধারণ করবে? আচ্ছা আচ্ছা ফাইন। এখানে আইপিও রুল, হ্যাঁ এটা যেটা আপনার 1915 সালে 2015 সালে প্রথম আইপিও রুলটা আবার নতুন করে চেঞ্জ হয়ে আসছিল। আলহামদুলিল্লাহ ওইটার উপরে আমি প্রথম ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টে আমার ডিটেইল একটা প্রেজেন্টেশন আছে, আমি এটা আবার আপনাদেরকে দিয়ে দিব না, সেটা ডিটেইল জানার জন্য যদি আগ্রহ থাকে। বাট আপনার স্পেসিফিক কোশ্চেন সম্পর্কে আমি আসছি, সেটা হচ্ছে কিছু রুলের নিয়ম আছে। যেমন আমরা এক সময় দেখতাম যে ডাইরেক্ট লিস্টিং ছিল, ওইটা নাই, এখন দুইটা রুল আছে, একটাকে বলা হয় হচ্ছে যে ফিক্সড প্রাইস মেথড, আর একটা হচ্ছে বুক বিল্ডিং মেথড। তো এখন হ্যাঁ, এখন যদি আপনি 10 টাকার শেয়ার 10 টাকা আনতে চান, হ্যাঁ তাহলে আপনি ফিক্সড প্রাইস মেথডে যাবেন। আর যদি বুক বিল্ডিং মানে 10 টাকার শেয়ার 15, 20, 30, 40, যেমন বসুন্ধরা গ্রুপ যখন আসছে তাদের বোধহয় 80 টাকা করে শেয়ার আসছিল 10 টাকার শেয়ার, তাহলে বুক বিল্ডিং হবে। এখন কোশ্চেন হচ্ছে যদি ফিক্সড প্রাইসে যান তাহলে নিয়ম হচ্ছে যে মিনিমাম আপনার 10% তো ছাড়তেই হবে, ম্যাক্সিমাম পারবেন হচ্ছে ডিপেন্ড অন দা যে 30% আপনার স্পন্সর মানে যারা শুরু করছে ব্যবসা তাদের 30% থাকতেই হবে। তার মানে আপনি কত ধরেন 60% ছাড়লেন। সো আসলে রুলটা বলা আছে মিনিমাম কত ছাড়তে হবে, ম্যাক্সিমাম কত ছাড়তে পারবেন। এই রুলটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রকাশিত যে আইপিও রুল আছে তার ভিতরে বলা আছে, কিন্তু এর ভিতরে আপনার ফ্রিডম আছে ম্যানেজমেন্ট অফ দ্য অর্গানাইজেশন, বোর্ড অফ ডিরেক্টর অফ দ্য অর্গানাইজেশন, এজিএম মানে জেনারেল শেয়ার হোল্ডার অফ দ্য অর্গানাইজেশন, যে আমি এটা 20 ছাড়বো না 25 না 30 না কত, ঠিক আছে। তারপরে ফ্রিডম আছে যে আপনি কি 10 টাকার শেয়ার 10 টাকা ছাড়বেন তাহলে ফিক্সড প্রাইস মেথড, আর যদি 10 টাকার শেয়ার যদি মনে করেন যে না আমি বেশি দামে ছাড়বো তখন একটা প্রসেস আছে যেটাকে বলে বুক বিল্ডিং মেথড। প্রিমিয়াম দিয়ে স্যার, জি প্রিমিয়াম দিলে বুক বিল্ডিং হয়, রাইট। তার ডিসকাউন্ট হলেও তাহলে বুক বিল্ডিং, তাই তো? না ডিসকাউন্ট দিলে কিন্তু ওই যে বুক বিল্ডিং হবে না, ফিক্সড প্রাইসে ওটা পড়বে। কারণ আপনি তো প্রিমিয়াম চাইলে আপনার যাইতে হবে, ঠিক আছে, প্রিমিয়াম চাইলেই আপনাকে হচ্ছে কি বুক বিল্ডিং যাইতে হবে। এট পার বা এর চেয়ে কমে যদি ছাড়ে, কমে সাধারণত ছাড়ে না, সেটা ছাড়লেও কিন্তু আপনার ফিক্সড প্রাইস যাবে, কারণ তো আপনি বেশি টাকা চাচ্ছেন না, আপনি কম চাচ্ছেন। বাট আপনি যদি 10 টাকা শেয়ার 10 টাকার উপরে চান তাহলে বুক বিল্ডিং এ যেতে হবে। জি প্লিজ স্যার আমার কোশ্চেনটা স্যার আমি ক্লিয়ার হতে পারিনি স্যার। আসলে আমি জানতে চাচ্ছি স্যার একটা কোম্পানি তার কতটুকু পর্যন্ত শেয়ার, মানে ধরেন 100, ধরেন একটা কোম্পানি তার কয়েক কোটি শেয়ার অথবা কয়েক লক্ষ শেয়ার পর্যন্ত তারা ইয়া করতে পারে। ওই যে আমি আপনাকে বললাম না, ধরেন আপনার আচ্ছা আমি ভেরি গুড, আপনি যেহেতু কোশ্চেনটা করছেন আমি আপনার আগ্রহ দেখে ভালো লাগলো। আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে আমি আপনাকে ডিটেইলটা আবারও দিচ্ছি, বাট এখন আপনি একটু শুনেন। সেটা হচ্ছে যে ডিপেন্ড করে হচ্ছে কতটুকু ছাড়বে, এটার এখতিয়ার হচ্ছে ওই কোম্পানির মালিক পক্ষ অর্থাৎ শেয়ার হোল্ডার এবং বোর্ড অফ ডিরেক্টর। বাট বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিসেকের একটা নিয়ম আছে যে আপনি মিনিমাম 10% ছাড়তে হবে এবং ম্যাক্সিমাম 70% পর্যন্ত ছাড়তে হবে। এখন আর টাকা কত তুলবেন, পোস্ট আইপিও কত হবে, এটার একটা হিসাব আছে। সেই হিসাবে আপনি লেটস সে যে আপনার কোম্পানি, আপনি কিন্তু আমি আরেকটা বলি, সেটা হচ্ছে আপনার কোশ্চেন প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে
দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এখন কিন্তু মার্কেট আবার দুটো, একটাকে বলা হয় জেনারেল যে মার্কেট আপনি দেখছেন এটা, আর একটাকে বলা হয় স্মল ক্যাপ। যদি আপনার কোম্পানির পেইড আপ, খুব ভালো করে খেয়াল করেন, আপনার কোম্পানির পেইড আপ যদি 5 কোটি টাকা থেকে 30 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে পোস্ট আইপিও, তাহলে আপনি এটাকে স্মল ক্যাপে নিতে পারবেন। আর 30 কোটি টাকার উপরে গেলে আপনি নিতে পারবেন হচ্ছে মেইন মার্কেটে। এখন এই 30 কোটি টাকার উপরে পেইড আপ গেলে আপনার মিনিমাম যে কত পার্সেন্ট ছাড়বেন, 10% ছাড়তেই হবে। সো ইট ইজ ডিপেন্ড অন ইউর ডিসিশন। সো এই টোটাল যে ক্যালকুলেশন, আমি আপনার আরেকটু ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ আমি তৈরি করে আপনাকে আলাদাভাবে, আলাদা এই ক্লাসে 10 মিনিট আমি দুইটা জিনিস, একটা হচ্ছে যে একজন জানতে চাইছে হচ্ছে ইয়ের উপরে, আপনার কি যেন পয়েন্টটা বলছিল হচ্ছে যে ইয়ের উপরে জিডিপি পাবলিক ইস্যুর রুলটা অনেক ইন্টারেস্টিং। সো আমি 10-20 মিনিট আপনাদের চেয়ে নিব, আলাদাভাবে দিব, এটা বোনাস হিসেবে আপনাদের দিয়ে দিব। বাট এখন জেনে রাখেন যে 5 থেকে 30 কোটি টাকার ভিতরে যদি তার পেইড আপ থাকে, সে যদি স্টক মার্কেটে আসতে চায় তাহলে আসতে হবে তাকে স্মল ক্যাপে। আর 30 কোটি টাকার উপরে যদি তার পেইড আপ থাকে তাহলে আসতে হবে মেইন মার্কেটে। এন্ড কোশ্চেন হচ্ছে যে আপনি 10% মিনিমাম ছাড়তেই হবে, আর ম্যাক্সিমাম 70 পর্যন্ত ছাড়তে পারবেন, আপনি 30 আপনাকে রাখতেই হবে। এর উপরে ডিপেন্ড করে আপনাকে ভাগ করতে হবে। আমি একটা হাইপোথেটিক্যাল উদাহরণ দিয়ে বললে আরো ক্লিয়ার হবে। আই উইল মেক ইট। থ্যাংক ইউ। সো আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা একটা স্যার একটু কোশ্চেন ছিল, আমি করেছিলাম স্যার নন প্রফিট অর্গানাইজেশন যারা, তো এদের স্যার কিভাবে তারা ট্যাক্স রিটার্নটা সাবমিট করবে? এদের তো কোনো প্রফিট নাই। হ্যাঁ, এখন এইটাই হচ্ছে কোশ্চেন যে ট্যাক্স নন প্রফিট অর্গানাইজেশন, কিন্তু যেমন ধরেন আমি একটা উদাহরণ বলি আপনাকে, আপনি ট্যাক্স হলিডে আছেন, অথবা আপনি যেমন আইটি কোম্পানি, আপনি উদাহরণ দেই, আইটি কোম্পানি ট্যাক্স দিতে হয় না। হ্যাঁ, আমাদের একটা কোম্পানি আছে, এটার নাম হচ্ছে বিস সলিউশন। আপনি যদি এটা পারমিশন নেন যে আইটি কোম্পানি হিসেবে, তাহলে আপনার ট্যাক্স দিতে হবে না। তেমনি ভাবে আপনার হচ্ছে যে, কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, কারণ ট্যাক্স ছাড়াও কিন্তু আপনি অনেক ধরনের সার্ভিস নেন, যাদেরকে টিডিএস কাটতে হয়, অনেক ধরনের সার্ভিস নিয়ে যেটা ভ্যাট দিতে হয়। সো এই ট্যাক্স ভ্যাটের আপনি ইনকাম ট্যাক্সের ইনকামের উপর ট্যাক্স দিবেন না, কিন্তু অন্য অন্য রুল রেগুলেশন মেইনটেইন করতে হবে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু সাবমিট ইউর অ্যাকাউন্টস, বাট আপনার প্রফিট থাকবে না, কোনো সমস্যা নেই। আমাদের যেমন ইনকাম ট্যাক্স, বুঝতে পারছেন, বাট রিটার্ন সাবমিট, অর্থাৎ ট্যাক্স রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করা, কমপ্লায়েন্স করার জন্য। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার। সো আজকে আমরা হ্যালো প্লিজ বলেন, প্লিজ স্যার, লিয়াজ অফিসগুলো কি একই রুলে পড়বে? এক্স্যাক্টলি, এখানে দেখেন লেখা আছে, আমি একটা জায়গায় দেখেছি বোধহয় যে লিয়াজ অফিসও বোধহয় কোথায় লেখা আছে, ব্রাঞ্চ অথবা লিয়াজ অফিস, হ্যাঁ কোথায় একটা আছে, সরি আমি এখানের মধ্যে, এটা তো একদম সরাসরি ইনকাম ট্যাক্স থেকে তোলা, এখানে আসলে আমার কিছু বানানো নেই। আপনি এখানে দেখবেন যে কোথাও লেখা আছে, স্যার শুধু তারা রিটার্ন সাবমিট করবে এবং টিডিএস এবং ভিডিএস যদি থাকে সেটা কমপ্লাই করবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, লিয়াজ অফিস এবং ব্রাঞ্চের ক্ষেত্রে একই, হ্যাঁ তাদের রেকর্ড আইন অনুযায়ী পড়বে। এবং নেচার অফ বিজনেস, যদি লিয়াজ অফিস করে কেউ যদি সিগারেট বানায় তাহলে তার 45%, লিয়াজ অফিস করে, যেমন আপনারা কি জানেন বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, বড় বড় ব্যাংক, এইচএসবিসি অথবা এসসিবি, দিস ইজ বেসিক্যালি একটা ব্রাঞ্চ অথবা লিয়াজ অফিস, কিন্তু বাংলাদেশে ইনকর্পোরেট কোম্পানি কিন্তু তারা না, অনেকেই এটা জানে না কিন্তু, ঠিক আছে। এই যে এইচএসবিসি এবং এসসিবি, তারা কিন্তু বাংলাদেশে যেমন ব্র্যাক ব্যাংক একটা লিমিটেড কোম্পানি, হ্যাঁ পাবলিক লিমিটেড কোম্পানি, তারপরে ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, শাহজালাল ব্যাংক, যমুনা ব্যাংক, অল ব্যাংকস আর পাবলিক লিমিটেড কোম্পানি হিয়ার ইন বাংলাদেশ। আর নতুন কয়েকটা ব্যাংক এখন ট্রেডিং এ পাবলিকে ট্রেড করে না, মানে আইপিও তে আসে নাই, স্টক মার্কেট নেই, তারাও কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি। কিন্তু এই যে এইচএসবিসি, এসসিবি, এরা কিন্তু ইজ নট এ public limited company here in Bangladesh. They basically a liaison or branch office, এবং তাদের ট্যাক্স রেট কিন্তু ব্যাংকিং কোম্পানির ট্যাক্স রেটে পড়ে। সো এই উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারলেন যে ব্রাঞ্চ অথবা লিয়াজ অফিস বিষয় না, কোন নেচারের ব্যবসা সে করছে সেই নেচার অনুযায়ী তার ট্যাক্সেশন হবে। সো আই হোপ দ্যাট আপনার অ্যানসারটা ক্লিয়ার হয়েছে ভাই। জি স্যার, একটা বিষয় স্যার, এই চেঞ্জ গুলো স্যার প্রতি বছর যে চেঞ্জ হয়, আমরা স্যার এগুলো কালেকশন করবো কি এনবিআর ওয়েবসাইট থেকে? না, ওয়েবসাইট থেকে। আমরা একটা কাজ করব, আমি এটা আমার ইচ্ছা আছে, আপনারা দেখবেন আপনাদের জন্য একটা ট্যাক্স ক্যালেন্ডার বানিয়েছি, চমৎকার একটা জিনিস আপনাদেরকে দিব। হ্যাঁ স্যার, আমরা যারা এই কোর্সের যেমন ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ যারা বের হয়েছে, তারা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের আপডেট গুলো দিই। সো আমার একটা ইচ্ছা যে সিএফও ফাউন্ডেশন থেকে আমরা এটা রেগুলার আপনাদের আপডেট করব। আপনারা তো নিতেই পারবেন, বাট বই আকারেও বের করব, অলরেডি আমরা একটা প্ল্যান আছে। হ্যাঁ, আর আপনারা জেনে খুশি হবেন, আপনাদেরকে একটু আনন্দের সংবাদ দেই, সেটা হচ্ছে বাংলাদেশের যে বিজনেস বডিগুলো চলে তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ভাইব্রেন্ট বডি হচ্ছে ঢাকা চেম্বার।
ঢাকা চেম্বারের ট্যাক্সেশন কমিটিতে আলহামদুলিল্লাহ আমাকে এবার নেওয়া হয়েছে। সো ওদের ট্যাক্স যে বইটা তৈরি করা হয়, টোটাল প্রসেসে আমি ইনভলভ। ইন ফিউচারে আপনারা যারা একটু ট্যাক্স নিয়ে বেশি গবেষণা করতে চান, ইউ ক্যান ওয়ার্ক উইথ মি, বিকজ আমার তো ফার্ম আলহামদুলিল্লাহ আছেই, আমরা প্র্যাকটিস করছি। অ্যাপার্ট ফ্রম দিস আমরা কিন্তু ঢাকা ট্যাক্সেশন ঢাকা চেম্বারের হচ্ছে ট্যাক্স কমিটিতে আমি আছি আলহামদুলিল্লাহ। সো কংগ্রাচুলেশন স্যার, কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। ট্যাক্স গাইড যেটা বের করে ওইটা এক্স্যাক্টলি ওই কমিটির যে 6 জন মেম্বার, আই এম ওয়ান অফ দ্য মেম্বার অফ দিস কমিটি। সো আমরা ভালো লাগলো, আজকে লম্বা সময় আমরা ডিসকাস করলাম। আমরা নেক্সট দিনে কন্টিনিউ করি। আমি আরেকটা ক্লাস আপনাদের কন্টিনিউ করতে হবে, তারপর আমি ছেড়ে দিব মানে ওনাদের হাতে, যারা ডিসিটি অথবা যারা আরো বেশি এক্সপার্ট তাদের হাতে ছেড়ে দিব। বিকজ আই এম দ্য এক্সপার্ট অফ IFRS IS, I am not that much expert. আমি নিজের অ্যাসেসমেন্ট নিজে করছি অন ট্যাক্সেশন, বাট স্টিল আপনাদেরকে প্রাইমারি শেয়ার গুলো অন্যরা এত সফটলি সুন্দর করে করবে কি করবে না, এটা আমার ডাউট ছিল, যে আমি একটু বেসিক গুলো আপনাকে শক্ত করে দিলাম। এরপরে অ্যাডভান্স লেভেলের ডিসকাশন গুলো তারা করবে। আমিও এখানে কিন্তু ধরে ধরে আপনাদেরকে একটা কোম্পানি ট্যাক্সেশন কিরকম হয় আমি দেখাবো ইনশাল্লাহ। নেক্সট আরো একটা বা দুইটা ক্লাস আমার নিতেই হবে, তারপরে আমি ডিসিটি বলেন তারপরে অন্যদেরকে ছাড়বো। সো ইউ উইল মানে মেক শিওর যে আপনারা আলহামদুলিল্লাহ একটা কোম্পানির ট্যাক্সেশনের বেসিক কিভাবে করতে হয় এটা আমার সাথে থেকে এটা শিখতে পারবেন ইনশাল্লাহ। সো এনি কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। জি থ্যাংক একটা কোশ্চেন। জি প্লিজ স্যার বলেন। স্যার কোশ্চেনটা ছিল স্যার, একটা কোম্পানির ট্যাক্স সিস্টেমটা কি হওয়া উচিত, বা কোম্পানি যখন রিটার্ন সাবমিট করে তখন তার অ্যাকচুয়াল অ্যাকাউন্টসটা দেখাবে নাকি ট্যাক্সের জন্য আলাদা অ্যাকাউন্টস তৈরি করে রিটার্ন সাবমিট করবে? এই যে কোশ্চেনটাই হচ্ছে অবান্তর বাংলাদেশের ক্ষেত্রে আছে দেখি আপনারা কোশ্চেনটা করছেন। অ্যাকাউন্টস আসলে দুইটা হওয়ার কোনো সুযোগ নেই, এটা কিন্তু খুব অন্যায় এবং অন্যায্য। অ্যাকাউন্টস একটাই হবে, ওই একই অ্যাকাউন্টস আপনি অডিট করাবেন, ওই একই অ্যাকাউন্টস এর বেসিসে ট্যাক্স দিবেন। অ্যাকাউন্ট শুড বি একটা। মানুষ এতদিন করতো, অনেকেই করেছে, কিন্তু এখন করতে পারবে না, কারণ আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICB সঙ্গে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে। ডিবিএস আমি বলছিলাম সেটা হচ্ছে যে NBR এর সাথে হয়েছে। এখন কিন্তু আর কেউ দুইটা অ্যাকাউন্ট করতে পারবে না, আর একটা অ্যাকাউন্টেই বেসিসই করা, এটাই নিয়ম, এটাই সবকিছু ঠিক আছে। মানুষ এটা করে দেখে আপনার কোশ্চেনটা আসছে, এটা আসলে ম্যাল প্র্যাকটিস, এটা যে ব্যাড প্র্যাকটিস। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা প্রথম থেকেই একটা অডিট রিপোর্ট করে এবং ইয়ারলি ট্যাক্স দেয়। রাইট, এটাই তো উচিত, এটা তো ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ইওর নাইস কোশ্চেনস। জি স্যার আসসালামু আলাইকুম স্যার। একটু ছিল আর কি, আমরা যে ভিডিওগুলো দেখি, ভিডিওগুলো যেগুলো পাই এর ছাড়াও মানে আমাদের ক্লাসের ভিডিওগুলো ছাড়াও আপনার যে ভিডিওগুলো আমি দেখি মোটামুটি রেগুলারলি, ভিডিওগুলো স্যার আমার একটা স্যার মানে রিকোয়েস্ট থাকবে। বলেন প্লিজ। মানে লম্বা হলে 1 ঘন্টা বা বেশি হলে দেখা যায় যে একটু মানে আচ্ছা আমি দেখি, বুঝতে পারছি। আমি তাহলে লুইনকে বলবো একটু অন্যভাবে। ঠিক আছে, আই গট ইউর মেসেজ। যেমন আজকের ভিডিওটাই যদি আমরা দুইটা পার্টে করি, একটা হচ্ছে বেসিক হিস্ট্রি বলি, আরেকটা তাহলে ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার ভিডিওগুলো কি শুধু আপনার চ্যানেলে গেলে সব ভিডিও দেখা যাবে স্যার? সব এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক কিছু দেয়া আছে, এবং আপনারা একটু খুশি হবেন যে আমাদের বাংলাদেশের যারা প্রফেশনাল, আমি যত প্রোগ্রামে যাই, আমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, CMA অনেকেই মাশাআল্লাহ আমাদের ভিডিওগুলো দেখে, আমাকে বলে যে ভালো লাগছে, ফিডব্যাক দেয়। কারণ বাংলায় কিন্তু এত মানে আমাদের কর্পোরেট প্রফেশনালদের উপরে আমাদের ট্যাক্সেশন তো আমি ইদানিং করি, অনেকদিন করাতাম না। আমি 12 বছর পরে গত সেশনে প্রথম ট্যাক্স নিয়েছি। বাট আমি অ্যাকাউন্টিং সিস্টেম, তারপর হচ্ছে IFRS এর উপর প্রচুর এগুলো আছে। সো আপনারা এটা পাবেন ইনশাআল্লাহ। আর আপনার পয়েন্টটা ইজ ভেরি ভ্যালিড। আমি এটা লুইনকে বলবো যে দুইটা পার্টে করে দিতে, কারণ এটা তো আলাদা টপিকসেই কথা বলেছি। তো থ্যাংক ইউ। একটা রিকোয়েস্ট ছিল। প্লিজ বলেন না। স্যার আপনার ভিডিওগুলো যদি একটু অর্গানাইজড হইতে, একটা ওয়েবসাইট করে সেগ্রিগেট আকারে, মানে আলাদা পার্ট করে বিভিন্ন পেজে সুন্দর করে লিংক করে দেওয়া যেত, তাহলে আর মনে আমরা আরো অর্গানাইজড হইতে দেখতে পারতাম। এই ওয়েবসাইট তৈরি হচ্ছে ভাই, আপনি ভালো বলছেন। আপনাদের আসলে আমি কি বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের যে সাজেশনগুলো এত ইন্টারেস্টিং, আমি 1% ডিসএগ্রি করার সুযোগ নেই। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, দুইটা আমি হচ্ছে ওয়েবসাইটটা আমার পার্সোনাল ওয়েবসাইটে হয়ে গেছে অলমোস্ট, এটা পাবেন। আর হচ্ছে যে এই ইউটিউব চ্যানেলেও কিন্তু প্লেলিস্টে গেলে আপনি যেটা করবেন, প্লেলিস্ট ক্লিক করবেন। প্লেলিস্টটা কি ওয়েবসাইটে না, আমার ইউটিউব চ্যানেলই আছে। প্লেলিস্টে দেখবেন কতগুলো ভাগ আছে। একটা হচ্ছে যে IS IFRS,
একটা হচ্ছে আইটি সেকশন অনুযায়ী, একটা আছে বিভিন্ন জায়গার ক্লাস, একটা আছে বিভিন্ন আইটি ইস্যু, অনেকগুলো আছে লিডারশিপ এন্ড কমিউনিকেশন, ডিফারেন্ট ভাগ করা আছে। ওই প্লেলিস্ট করে আমি ওয়েবসাইটে করতেছি। সাইদুল ভাই কিছু বলবেন? স্যার জি স্যার, স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, আমি স্যার অনেকগুলো তো স্যার আমাদের যে এনবিআর এর যে ওয়েবসাইট এবং সাথে আরো কিছু ওয়েবসাইট আছে যেমন taxbd.com ইত্যাদি। তো আমি চাচ্ছি যে স্যার আমাদের সিএফও বা biz.com এর যদি এরকম একটা ওয়েবসাইট থাকতো যে ইনস্ট্যান্ট, সেখানে আমরা আপডেট নিউজ পাবো স্যার, মানে ট্যাক্স এবং ভ্যাটের ব্যাপারে আর কি, এবং যতগুলো স্যার রুলস এবং রেগুলেশন আছে এই বিষয়টা স্যার একটু যদি স্যার ইয়ে রাখতে পারতেন স্যার। হ্যালো স্যার। আমার মনে হয় লাইনটা একটু কেটে গেছিল, সরি। জি বলেন প্লিজ, সরি আমি হঠাৎ করে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। জি জি বলেন প্লিজ। যেমন স্যার আমাদের এনবিআর এর ওয়েবসাইট বা অন্যান্য আরো কিছু ওয়েবসাইট আছে যেখানে ঢুকলে দেখা যায় আপডেট গুলো পাওয়া যায় না, মানে ইনস্ট্যান্ট আজকে যেটা চেঞ্জ হয়েছে সেটা হয়তো আরো 5 দিন 7 দিন বা 1 মাস এরকম। হ্যাঁ আপডেটটা হতে পারে আর কি এরকম। আচ্ছা, আমি একদমই আপনার পয়েন্টটা বুঝছি। এটার জন্য আসলে আমাদের একটু পরিশ্রম করতে হবে। আমি এই আইডিয়াটা খুব ভালো লাগছে। আমরা এটা সিএফও ফাউন্ডেশন যেহেতু এই জিনিসগুলো করে এবং আমাদের মেম্বার সংখ্যা বাড়তেছে, আপনারা পাস করলে এখানে মেম্বার হবেন। সো আমি দেখি একটা লোককে যদি আমরা হায়ারও করতে পারি, কারণ এটা ফুল টাইম জব, কিন্তু যত রুলস রেগুলেশন এগুলো ঘেটে এক জায়গায় করা, সো দেখি এটা করা যায় কিনা। আমি এটা ভালো আইডিয়া, বাট অত সহজ না কিন্তু। সো লেটস ট্রাই। জি লেটস ট্রাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। প্রবলেম হতে পারে স্যার। জি প্রবলেম যেটা স্যার, কোন এসআরও বা কোন রুলস আরেকটা রুলস দ্বারা ডিলিট হয় বা সুপারসিড হয় স্যার, তখন সেই ডেটটাকে যদি ফলো না করা হয় এখানে একটা প্রবলেম হতে পারে স্যার। রাইট কারণ স্যার না, অনেক কিছু আছে, এত সহজ না কিন্তু, তাহলে তো সবাই অনেক কঠিন স্যার। আমার একটা ছোট ভাই আছে, ও ইনকাম ট্যাক্সের ভ্যাটের এখন বোধহয় জয়েন্ট কমিশনার হয়ে গেছে, মশিউর রহমান, আমার সাথে আইসিএম ইলেকশন করতে ভালো ব্যাটে। ও একবার উদ্যোগ নিয়েছিল, এটা বেশ কিছু করছিল, বাট এটা খুব কঠিন কাজ। তারপর দেখি, মানে লেট হ্যাভ এ ট্রাই। আইডিয়াটা নট ব্যাড। আমি আজকে যেগুলো আইডিয়া দিলেন, আজকের ক্লাসটা আমার গত ক্লাসেও দেখছি আপনারা অনেকগুলো আইডিয়া দিচ্ছেন, আমি কিন্তু সবগুলোই মাথায় নিয়েছি। কয়েকটা আমি তো আমার সাপোর্ট লাগবে, আমি দিব আপনাদেরকে, বললাম সেটা হচ্ছে যে আইপিও রুল রিলেটেড কিছু জিনিস বলবো, আর একটা হচ্ছে যে বললাম জিডিপি নিয়ে একটা কথা বলবো, আমি নোট দিচ্ছি এটা। আর এইটা যেটা বললেন আমরা চেষ্টা করি, আমরা তো সবাই মিলে কাজ করলে সম্ভব। হ্যাঁ, তো আজকের মতো শেষ করি ক্লাসটা এখানে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। নতুন জিনিস শিখলাম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। আসসালামু আলাইকুম।